দর্শক, চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী তরিক মৃধার কাছে। ভাইয়া, গান, জীবন সবকিছু মিলিয়ে আসলে সময়টা কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে বলবো, আলহামদুলিল্লাহ। আসলে কাজের মধ্যে থাকলে ভালো লাগে, স্থবিরতা হলেই তো শেষ। যদি কখনো মন খারাপ থাকে সেই সময়টাতে কি করেন? মন খারাপ থাকলে আমার ঘুম আসে। আমি ঘুমিয়ে ওই সময়টাকে কোনোভাবে স্কিপ হ্যাঁ। করতে পারলেই মনে হয় আচ্ছা, ভালো। আবার ঠিকঠাক হয়ে যায় সবকিছু। হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ মন খারাপ করে থাকি না। হ্যাঁ। আচ্ছা, যখন হয়তো মন খারাপ থাকে কিন্তু সেই সময়টাতে হয়তো কোনো স্টেজ শো আছে বা লাইভ শো আছে বা কোনো অনুষ্ঠান আছে, তখন তো হাসি মুখে কোনো আনন্দের গান গাইতে হয় এবং এটা মনে হয় সচরাচর হয়েও থাকে। হ্যাঁ, কিভাবে ম্যানেজ করেন সেই এইটা সময়গুলো? একটু টাফ আমার কাছে মনে হয়, কিন্তু করতে হয়। আমি করি, বাট আমি সত্যি আমার অনেক কষ্ট হয়। মানে থাকে না, অনেক মানুষ বলে যে না আমার যখন স্টেজে উঠি সব ঠিক হয়ে সব যায়, ঠিক হয়েছে, হ্যাঁ। কিন্তু আমার অনেক কষ্ট হয়। ভেতরে কষ্ট হতে হ্যাঁ, থাকে। ভেতরে কষ্ট হয়। এটা কিন্তু অ্যাক্টিং তো সবসময় করা হয় জীবনে। হ্যাঁ, কিন্তু So, ভয়েস দিয়ে অ্যাক্টিং করাটা ডিফিকাল্ট আমার কাছে মনে হয় ডিফিকাল্ট, না? বাট ওটা তবে প্রফেশনালিজমের জায়গা থেকে আমি সবসময় ওটা 100%ই মেইনটেইন কেউ করেন বুঝতে পারে আপনারা। না, কিন্তু মন খারাপ থাকলে আমি কখনো বুঝতে দেই না। অবসরটা কিভাবে কাটানো হয়? বন্ধুদের সাথে আড্ডা দিতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, মানে এরকম কোনো শখের জায়গাগুলো আছে কি আপনার? আড্ডাটা এখন একটু কমে গেছে আমার। মানে আমি আসলে আমি খুব বেশি যে বয়স্ক হয়ে গেছি তাও তো না, বাট আমি ইউনিভার্সিটিতে এত বেশি আড্ডা দিয়েছি, পড়াশোনা আচ্ছা। তো করিনি কখনো ঠিক হুম, মতো। হুম। মানে আড্ডাটাই আমি ফোকাস থাকতো আমার, কি আড্ডা বেশি সাবলীল দিতাম। ভাবে বলছে, পড়াশোনা তো ঠিকমতো কখনো করিনি। না, অনেক আড্ডা দিয়েছি, এজন্য হ্যাঁ, আমার আসলে বিকাল হলেই সবসময় মাথা খারাপ হয়ে যেত বাইরে হ্যাঁ, যাওয়ার হ্যাঁ, জন্য। হ্যাঁ। তো সেই আড্ডা দিতে দিতে একটা সময় আমি রিয়েলাইজ করলাম যে না, একটু সময় নিজেকে দেয়া দরকার। তো এরপর থেকে এখন একটু আমি আড্ডা কমিয়ে দিয়েছি, একটু বাসায় অন্য অন্য একটা সিনেমা দেখি, বা নিজেকে সময় হ্যাঁ দেওয়া একটু বা গান নিজেকে শুনি। বুঝতে চাইবার যে চেষ্টা সেটা করা। তারপর আমার বাসায় কিছু বিড়াল আছে আমার, আচ্ছা, তারপর গাছপালা আছে, আচ্ছা, একটু আচ্ছা। গার্ডেনিং করি, বাহ, এই করে সময় ভালো তো। কাটাই। মানে এই কথাগুলো কিন্তু জানা ছিল না যে আপনার বিড়ালের ব্যাপারটা বা আপনি যে গাছও রাখেন বাসায় এবং সেগুলোর পরিচর্যা বা যত্ন করেন। আমার কাছে মনে হয় এগুলো একজন মানুষকে শিল্পী তৈরি হবার ক্ষেত্রে অনেক হেল্প করে। না, ডেফিনেটলি। শিল্পীরা অনেক বেশি অনুভূতি প্রবণ হয় বা অনুভূতিশীল হয়, মানে ইমোশনাল হয় আর কি। তরিক মৃধার ক্ষেত্রে যদি বলি, সেটা আসলে কতটা ওটা ওভার, মানে বেশি। সারপ্লাস? মানে এইটা নিয়েই তো সমস্যায় আছি। মানে সবসময় মনে হয় ইমোশনটা আমার একটু অন্য মানুষের মতো স্বাভাবিক হতো, হ্যাঁ, হ্যাঁ। মানে একটু এত অস্বাভাবিক বেশি কেন? ইমোশন, মানে এত বেশি ইমোশন যে এটার জন্য আমাকে সাফার করতে হয়। আচ্ছা। আর কিন্তু মনে হয় না কখনো যে এই অনুভূতিগুলোই তো আসলে যে শব্দে যখন রূপদান করছেন, কোনো গান লিখছেন, সুর করছেন বা মিউজিক ডিরেকশনের কথাও যদি বলি, সেখানে অনেকটা হেল্প করছে? তা তো অবশ্যই, একদম। মানে এটা তো শিল্পীদের ইমোশনাল হওয়াটাই তো উচিত আমার কাছে মনে হয়। তাহলেই তো প্রকৃত শিল্পীরা কি করে, বা একজন গান যে লেখে, জীবনের গল্প বলে জীবনের গল্পটা তো সেই বেশি বলতে পারবে যার জীবন বোধ বেশি, বা হ্যাঁ সংবেদনশীলতা হ্যাঁ, বেশি। জীবনটাকে যে গভীরভাবে দেখতে পারে তারা তো ইমোশনাল হয়। কারণ জীবন তো একটা ইমোশনাল জিনিস, আসলে জীবনকে গভীরভাবে ভাবতে গেলে। যখন হয়তো কোনো একটা ইমোশনের ভেতর দিয়ে যাচ্ছেন, সেই সময়টাতে কি গান লেখা আসে? হ্যাঁ, আমার গান লেখার ধারাটা, মানে আমার গান লেখাটা যেভাবে যে হয়, আমি স্টাইলটা। স্টাইলটা, আমি কখনোই ওই বসে একটা গান বানাতে হবে তাই বসে লিখলাম এরকম না। আমার আচ্ছা। আমার হচ্ছে মাথার ভেতরে থাকে, লেখা থাকে না, টেক্সট থাকে না, আমার মনের মধ্যে গল্পটা সাজানো থাকে। তো আমি যখন, মানে ইদানিং কালের কথা বা যদি যে বলি, অভিজ্ঞতার ভেতর দিয়ে আপনি যাচ্ছেন। মানে আমি যেটা দেখছি বা আমার কাছে যেই অনুভবটা নিয়ে আমি ক্যারি করছি, আমি সেটাকে কখনো টেক্সটে আমি কোথাও লিখি না। কিন্তু ইদানিংকালে আমি, যেটা আগের বিষয় আলাদা, কিন্তু এখনটার কথা বলছি, এখন যেহেতু আমার স্টুডিওতে আমি কাজ করি, তো ওই একটা পিয়ানো নিয়ে বসলাম বা একটা গান বানাচ্ছি, আমি গান ট্র্যাক বানাই আর গান লিখি, আচ্ছা, এবং তখন আবার ভয়েসও দেই। মানে আচ্ছা। বিষয়টা মানে আমার সাথে এরকম সাথে একসাথে একসাথে, সবগুলো হয়। মানে পুরো গানটা যে একবারে লিখলাম, লেখার পরে ওটা বসে বসে আবার সুর করলাম, সুর করে তারপর মিউজিক হ্যাঁ, কম্পোজিশনে হ্যাঁ, গেলাম, হ্যাঁ। তারপর গাইলাম, এরকম না। আমি একদম একসাথে সবগুলো কাজ আমি একসাথে, মানে মিউজিকটা অর্ধেক বানানো হলো গানের, অন্তরাটা কি হবে আমি তখন বসে বসে তখন ভাবি। আসলে কিন্তু আমার ডিসাইড করেন গল্পটা বা তো ঠিক আগে হয়। থেকেই হ্যাঁ, মাথায় থাকে, হ্যাঁ। মানে শব্দটাকে লেআউটটা সাজানো মাথায় থাকে কিন্তু মাথায় থাকে। এক্সপ্রেশনটা আসলে পরে আসে এবং সেটা একবারে আসে। আমি কখনোই ওই একটা গানকে আমি পুরোপুরি কোনোদিনই লিখিনি। একটি গান শুনি, কোন গানটি শুনছি? আচ্ছা, রিসেন্ট একটা গান ছিল, ভুলে যাওয়া যায় না সহজে, ওই ইমোশনাল গান আর কি। ঠিক আছে, শুনি। ভুলে যাওয়া যায় না সহজে,
ভালোবাসা হলে অভিনয় যাচ্ছি করে তবু পরাণ পড়ে হেরে 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 বারে 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 কেমন খেলা খেলছি জীবন ভরে ভুলে যাওয়া যায় না সহজে ভালোবাসা হলে। তরি ভাই, আপনার কণ্ঠে আমরা বিষাদের গান বেশি শুনি, এটার পেছনে কোনো কারণ আছে কি? না, এটার পেছনে আমি কি দুঃখ বেশি পাই নাকি সেটা আমি জানি না, ওই যে ইমোশনাল আমি নাকি বেশি। আপনার শ্রোতারা আপনার কণ্ঠে বিষাদের গান বেশি শুনতে হ্যাঁ, পছন্দ এটা করে? তৈরি হয়ে গেছে, এটা একটা মাইন্ডসেট মনে হয়ে হয় গেছে আপনার আমার জায়গাটা আপনি অডিয়েন্সে। সেভাবে তৈরি করেছেন সবার আমি কাছে। ইচ্ছাকৃতভাবে করিনি। আমি একবার একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই বিষয়ে যে আচ্ছা। আমাকে দিয়ে কেউ গান করালেও অন্য গীতিকার বা হ্যাঁ। মিউজিক কম্পোজাররা যখন গান করায় ওই দুঃখের গানটাকে বেছে নেয়। আমার খুব বেশি নাচানাচির গান নাই হ্যাঁ। বা হ্যাপিনেসের গানগুলো করা হয় নাই, হ্যাঁ। কিন্তু আমি যে হ্যাপিনেসের গান গাই না তা না, সেটা না। স্টেজে তো গাই, হ্যাঁ। কিন্তু অন্যের গান হয়তো গাওয়া হচ্ছে, হ্যাঁ। কিন্তু আমার নিজের মৌলিক গানের ভান্ডারে কাজের সংখ্যা যদি আমরা দেখি তাহলে বিষাদের গানের সংখ্যাই বেশি। দুঃখের গান নিয়ে একদম 98%। 98%। 98%। তাহলে যখন আপনি স্টেজে ওঠেন তখন তো অনেক ধরনের গানের রিকোয়েস্ট থাকে, এবং আসলে স্টেজটা এমন একটা বিষয় যে যেখানে মানুষ এন্টারটেইনড হতে চায়, তো তখন একটু ঝাঁকানাকা গান মানুষ পছন্দ করে। জাকানাকা ওই যে তখন অন্য গান গাওয়া লাগে, এটা আমার একটা আক্ষেপ বলবো, আমি এখনো হ্যাঁ। মনে করি আমি গাইতে চাই আসলে। তাহলে নিজের জন্য কেন সেই ধরনের গান তৈরি করছেন না আপনি? জানি না, আর রিস্ক নেই না, আমি করলে ভালো তো হবে না, কেউ যদি আমাকে দিয়ে এরকম ট্রাই করে একটু অন্যরকম এক্সপেরিমেন্ট, আমি খুব খুশি হব। এখন শুধুমাত্র গান বানালেই হচ্ছে না তরি ভাই, কারণ গান বানানোর পর সেটা শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানো এটা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এবং এখানে একটা বড় মার্কেটিং স্ট্র্যাটেজির দরকার পড়ে। তো সেক্ষেত্রে একটা টিম কাজ করলে ভালো হয়, কিন্তু আনফরচুনেটলি সেটা আসলে আর্টিস্টদেরকেই করতে হয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে খুবই ভাবেন? ভালো একটা বিষয় আপনি বলেছেন, এটা সত্যি একটা সমস্যা সৃষ্টি করে একজন আর্টিস্টের, মানে একজন মানুষ তো সবকিছু করতে পারে না, হ্যাঁ। আর তার সময়ও হবে না, না। তখন তার ফোকাসটাই তো নষ্ট হয়ে যাবে। এখন আমি যদি মার্কেটিং স্ট্র্যাটেজি বা সিঙ্গার আইটি, কম ম্যানেজার বেশি হয়ে যাবে। হ্যাঁ, টেকনোলজি এগুলো নিয়ে বেশি পড়ে থাকি, তাহলে আর্ট তো একটা নরম কাদামাটির একটা অন্যরকম জিনিস, একটা প্রাকৃতিক ব্যাপার ওখানে। তো ওইখানে তো ওই সফটওয়্যার, ওই স্ট্র্যাটেজি, পলিটিক্স, হ্যাঁ। মানে ফেসবুকই যদি ধরেন, এগুলো এখানে তো একটা মাথাতেই পলিটিক্স আসবে না। আছে যে হ্যাঁ। কিভাবে কি করলে কখন পোস্ট করতে হবে, কখন কি করতে হবে, কখন ভিউ হবে, বাট আমি ভিউকে কখনোই আমি নেগেটিভলি দেখি না। আচ্ছা। ভিউটা খুবই দরকার, মানুষের কাছে পৌঁছানোটা খুব দরকার। আমি স্বার্থপরের মতো যদি বলি যে আমি আমার নিজের জন্য গান করি, এইসব কথা আমি কখনো বলি না। আমি না, প্রফেশনালি যখন আপনি গানকে বেছে নিয়েছেন একদম। তখন শুধু নিজের জন্য গান করবার সুযোগ নেই। না না, সেটাই তো। সেই ক্ষেত্রে একজন শিল্পী যখন এই কাজগুলো করতে যায় তার সত্যিই ক্ষতি হয়। তার শিল্প দেখেন, আগের যে গানগুলো হতো বা যে শিল্পগুলো আগে আমাদের জেনারেশনের আগে, সেটা কিন্তু আসলেও অসাধারণ ছিল। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আগের যে গানগুলো, ধরেন একটা গান খালি গলায় গাইতে গেলে এখনকার সময়ের কোনো গান, আমার গানই যদি আমি ধরি, আচ্ছা। সুন্দর শোনা যায় না, সত্যি কথা, অনেস্টলি হ্যাঁ, আমি হ্যাঁ। বলতেছি যে মানে একটা গান গাও তো, ইনস্ট্রুমেন্ট ছাড়া যদি গান খালি গলায় আমি গাই, হ্যাঁ। এখনকার সময়ের গানগুলো ওই ভালো লাগবে আবেদনটা না, আসে না। আবেদনটা আসে না। আপনার ঠিক আছে, ভালো সুরে গাচ্ছি তাই ভালো লাগছে, হ্যাঁ। কিন্তু আমাদের জেনারেশনের আগে 90s এর গান বা যে কোনো আগের গানগুলো আপনি যখনই ধরবেন, ধরেন, খালি গলায় শুনতে খুব জানি ভালো না লাগে। বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। এটা এটা গাওয়ার সাথে সাথে এখানে আশেপাশে যারা আছে তারা এভাবে তাকায় পড়বে, হ্যাঁ, হ্যাঁ, বা থেমে যাবে। তো এখনকার গান গাইলে না, 100টা গান গাইলে মনে হয় একটা গান। মানে এটা এটা একটা বড় এটা কেন সমস্যা। হচ্ছে তরিক ভাই? আমরা তো এটা বুঝতে এই পারছি যে যে আমি কোন সমস্যাটা প্রসঙ্গে কোথায়। বলতেছিলাম হ্যাঁ। না, যে এই যে আমরা এখন স্ট্র্যাটেজি, অমুক তমুক, এত কিছু নিয়ে আমরা আমাদের ব্রেনটা এত জায়গাতে ডিভাইডেড হয়ে গেছে যে ওইভাবে গভীরভাবে তো ভাবতে পারতেছে না হ্যাঁ। একটা আর্টিস্ট।
তার আরো অনেক কিছু চিন্তা করা লাগে, ইভেন তার বাজার করার চিন্তাটাও করা লাগে, তাই না? সময়টা এমন, কারণ আর্টিস্টদের সেই ভ্যালুটা এখন নাই। যখন কোনো একটি গান রিলিজ হচ্ছে সেটা কিন্তু ইন্টারন্যাশনালি যারা অডিয়েন্স রয়েছে তারাও আসলে শুনতে পাচ্ছে, তো সেই জায়গাতে কি মনে হয় যে বাংলা গানের বা বাংলাদেশের যে গানগুলো এখন তৈরি হচ্ছে সেটা কতটুকু কম্পিটিটিভ? ওই যে আমি শেষে যে কথা বলতে যাচ্ছিলাম, যে আমাদেরকে আসলেই একটু চেঞ্জ হতে হবে, কারণ স্ট্র্যাটেজি একদমই শিল্পীকে একটু ব্যালেন্স করে চলতে হবে, নিজেকে একটু জানতে হবে, কারণ সারা ওয়ার্ল্ড যেখানে এগিয়ে যাচ্ছে আমাদের তো পিছিয়ে থাকলে হবে না, আর্টিস্টকে আর একটু স্মার্ট হতে হবে, দ্যাটস ইট। যখন আপনি মিউজিক ডিরেকশন দেন তখন আসলে কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হবে, এই ব্যাপারটা আসলে কিভাবে আপনার মাথায় কাজ করে? আমি কখনো ইনস্ট্রুমেন্ট ওরকম ভাবে আগে থেকে ফিক্সড করা থাকে না, মানে ওটা আহ্বান করে আমাকে। আচ্ছা। ধরেন একটা ভায়োলিনের বাজনাটা এই গানের এই জায়গাটা হলে ভালো হবে, ওটা কেন যেন বানানোর সময় দূর থেকে ভেসে আসে আমার কানে, মানে এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার, দারুণ। মানে চোখে কানে শুনতে পারি, একটা গান বানানোর আগেই আমি শুনতে পারি হ্যাঁ। যে গানটা এই, মানে দেখবেন ওই যারা চিত্রটা আপনি দেখতে পান, তারপরে আমি সেটা চিত্রটা সেই দেখতে ছবিটা পাই, আঁকতে শব্দটা বসেন। শুনতে পাই, যে মোমেন্টটা কি হবে, হ্যাঁ ওই মোমেন্টটা আমার কানে এমনিতেই বাজে, তখন ও যে নির্দেশ করে হ্যাঁ, সেটা অ্যাপ্লাই করি, মানে নিড এইটুকুই। যেটা থাকে আর কি, মানে ওই একদম। গানটার জন্য। আর মিনিমাল, আর আরেকটা জিনিস আমার ভালো লাগে, আমার কম্পোজিশনের ক্ষেত্রে আমি পছন্দ করি যেটা হালকা, মানে খুব বেশি আড়ম্বর না, আচ্ছা, মানে হৃদয় ছুঁয়ে যাবে মানে খুব এরকম, বেশি মেসি হবে না, মানে কেওয়াজ হবে না। কেওয়াজ হবে না, হ্যাঁ। সিম্পল, বাট ওই যে নোটটা ইউজ করলাম, ধরেন একটা ভায়োলিনের একটা পিসটা যে বাজলো, ওইটা যেন কলিজায় গিয়ে লাগে, হ্যাঁ একদম। ছোট্ট ছোট্ট ক্রিম থাকবে একটা কাজে, এই এক একজনের এক এক স্টাইল। আলটিমেট ড্রিমটা কি তরিক ভাই? কারণ আসলে সবাই যারা সঙ্গীতের মানুষ তারা সবাই বলে যে সঙ্গীতের সাথেই থাকতে চায়, শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চায়, কিন্তু থাকে কিছু যে জীবনে মানে বেঁচে থাকা অবস্থায় আসলে এমন কিছু কাজ করে রেখে যেতে চায় যেটা থাকবে, তেমন কোনো কাজের কথা কি আছে, মানে চিন্তায় আছে? যেহেতু এটাকে এত ভালোবাসি, এই গান বাজনা নিয়েই যেহেতু আছি, মৃত্যুর আগ পর্যন্ত এটা তো ডেফিনেটলি আমিও আশা করি, এবং খুব ইচ্ছা যে আমার এমন কোনো কাজ থাকবে যে কাজটা মানুষের হৃদয়ে আরো 1000 বছর দাগ কেটে যাবে, এরকম কিছু। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো, তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কিছু আলাপ হলো আপনার সাথে, বাংলা ভিশনকে অনেক অনেক থ্যাঙ্কস। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরতম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, গোলাপ গাছে কাঁটা থাকে বলে আমরা অভিযোগ করতেই পারি, কিংবা কাঁটাওয়ালা গাছে গোলাপ জন্মে এটা ভেবে আনন্দিতও হতে পারি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমার একটা গান, এই গানটা এআর শিকদার ভাইয়া ওনার লেখা, আমার সুর করা ছিল। মেঘের দলে বর্ষা জুড়ে তুমি থাকো মনের ভুলে, বৃষ্টি ভেজা কদম ফুলে তোমায় আমি ছুঁয়ে দিতে, আমি তোমার বৃষ্টি হলাম, পারবে কি আজ ফিরিয়ে দিতে, তুমি ছাড়া কাটছে না জীবন, তোমার কাছে আসবো বলে ভেসেছিলাম মেঘের দলে, একটা আকাশ পেরিয়ে পেলাম তোমার দেখা পাতালপুরে, ইচ্ছে ঘোড়ায় ছুটছে নেশা, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া কাটছে না জীবন, ইচ্ছে ঘোড়ায় ছুটছে নেশা, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া কাটছে না জীবন।